আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এটিএম আরিফ, উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলা মডেল থানার সম্মানিত ওসি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম সাহেব সহ এখানে আমার খুব কাছাকাছি লোক অনেক আছে, আমার ফ্যামিলি সহ আমাকে সহ খুব ভালো করে অনেক কমান্ডাররা জানেন আর কি। আমাদের পারিবারিক পরিচয়ও অনেকেই জানেন যে আমি কোন পরিবারের সন্তান। সম্মানিত মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সম্মানিত সুধীজন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এটা শুধু নাম নয়, এটা একটা ইতিহাস। মুক্তিযুদ্ধ না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। মুক্তিযুদ্ধ না হলে আমরা এইভাবে স্বাধীনভাবে রাজনীতি করতেও পারতাম না। মুক্তিযুদ্ধ না হলে আমরা মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করার সুযোগ পেতাম না। সুতরাং মুক্তিযোদ্ধা যারা, আমি অনেক জায়গায় দেশে বিদেশে বাংলাদেশিদের নিয়ে যত সমাবেশই হয়েছে, যত সমাবেশে আমার বক্তব্য রাখার সুযোগ হয়েছে, আমি কিন্তু সব জায়গায় বলেছি যে যারা পরাধীন কাশ্মীরের কথা যদি ভাবেন, ওরা কিভাবে দিন যাপন করে। আমাদের এখানে লড়াই হয়, যুদ্ধ হয়, সংঘর্ষ হয়, কিন্তু আমরা তো সবাই স্বাধীন, যার যার কাজ, যার যার কথা বলার সুযোগ আছে। পরাধীন রাষ্ট্র যারা, পরাধীন মানুষ যারা, তারা কিভাবে বলতে পারে? এভাবে বলতে পারে না। সুতরাং যারা মুক্তিযোদ্ধা তারা হলো এই জাতির অহংকার, এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই বাংলাদেশ রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। সেই সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছেও দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই সমস্ত শহীদদেরকে যেন শহীদ হিসাবে যেন কবুল করে নেন এবং এদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং যারা আপনারা জীবিত আছেন তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন যতদিন আল্লাহ জীবিত রাখেন, হায়াত রাখেন, যেন সুস্থতার নিয়ামত দিয়ে ভরে রাখেন আর কি। আপনারা যেন সবাই সুস্থতার সাথে যেন সমাজে যার যার কাজ আপনারা করে যেতে পারেন, দায়িত্ব পালন করতে পারেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। সম্মানিত মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আজকে যে লক্ষ্য নিয়ে আমাদের এই দেশ আপনারা স্বাধীন করেছিলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে, কেউ পঙ্গু হয়েছেন, কেউ আহত। যেমন আজকেও সকালে আমরা গিয়েছিলাম জাতীয় স্মৃতিসৌধে, আমাদের বিরোধী দলের এমপিরা আমরা গিয়েছিলাম সেখানে আমাদের সাথে সাথেই জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসছিলেন হলো পঙ্গু মুক্তিযোদ্ধারা। সবাইকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে। আমি তখন ভাবতেছিলাম, এরাই তো কেউ পা দিয়ে, কেউ হাত দিয়ে, কেউ চোখ দিয়ে আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। সুতরাং এদেরকে বাদ দিয়ে বাংলাদেশকে কোন সময় কল্পনা করা যায় না এবং আমরা সেটা করিও না। মতের অমিল থাকতেই পারে, কারোর থাকতে পারে না। এবং আপনারা তো জানেন সবাই
যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং আমি রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার লম্বা সময় ধরে, নির্বাচিত সিনেট মেম্বার, এবং রাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন যেটা রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এটা নির্বাচন হয়েছে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের মনে হয় 2-3 মাস আগে হবে। এই নির্বাচনে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। আমার ভোটার ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী, এই যে আমাদের এই ইউনুস সাহেব, ওসি সাহেব, এই টাইপের ভোটাররা যারা রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিলেন, তারা ছিলেন হলে আমাদের ভোটার। এবং আমি আগাগোড়াই ছাত্র জীবন থেকে শুরু করে পর্যন্ত আমি এটা খুব গভীরভাবেই ভাবি এবং চিন্তা করি যে একটা দেশে সব মানুষ যদি একমতেরই হইতো তাহলে তার দেশ চলতো না, তখন আর একটা ফেসিবাদের জন্ম হইতো, আর একটা স্বৈরাচারের জন্ম হইতো। কাজেই সব মানুষ এক দল করবে এটা মনে করাও সঠিক নয়, আবার আরেক দল করবে বলেই তার প্রতি খড়গহস্ত হইতে হবে এটাও মোটেই সঠিক। রাজনীতির আপনারা তো আমার চাইতে, আপনারা তো অনেকেই আছেন আমার পিতৃতুল্য। এই যে আমাদের হাফিজুর রহমান সাহেব, আমি ইতিহাসও জানতাম না যে আমার ফাদার মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে পাহারা দিয়েছে, নিজের বাড়িতে রেখে খাওয়াইছে, কিভাবে পড়াইছে, কিভাবে থাকতে দিয়েছে, কিভাবে পাহারা দিয়েছে। মুক্তিযোদ্ধারা আমাদের বাড়িতে ঘুমাইতো, আমার ফাদার বাড়ির বাইরে মুক্তিযোদ্ধাদের পাহারা দিত যাতে শত্রুর কোনো আক্রমণ মুক্তিযোদ্ধাদের উপর আসতে না পারে। তো আমি তো সেই পরিবারের সন্তান, আমি তো সেই পরিবারেই বড় হয়েছি। যদিও মুক্তিযুদ্ধের ইতিহাস আমার অত ভালো করে খেয়াল নাই, তবে আমি ওই সময় আমার যে বয়স হয়েছিল আমি এটা বুঝতাম যে একটা কিছু হইতেছে দেশে। এ বয়স কিন্তু আমার হয়েছিল। সম্মানিত, এবং আমার এই স্মৃতি এতটুকু মনে আছে, এই যে মুক্তিযোদ্ধারা যে, আমরা তো এখন তো বদনাম হইতো, তখন লোটা বলতো আর কি, এই যে পিতলের লোটা নিয়ে যে পানি নিয়ে চড়ার মধ্যে যাইতে হলেই করতে কি করে পায়খানা করতে। এটা আমার এখন এই সিনেটে 2-একজনের যাওয়ার দৃশ্যটা আমার এখনো মনে আছে। সম্মানিত সুধীজন, এজন্য আমাদের কমান্ডার আব্দুল হাকিম সাহেব বলছেন যে মতের মিল না থাকলেও আমাদের দিকে খেয়াল রাখবেন। এটা বলার প্রয়োজন হয় না, এটা বলার প্রয়োজন হয় না। আমি মনে করি, অলওয়েজ আমি মনে করি, যেমন আমি গতকালকে প্রেস ক্লাবের এক আলোচনা সভায় আমার পাশেই বসেছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি সেনাবাহিনী থেকে প্রথম রিভোল্ট করেছিলেন। তার 2 দিন পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিলেন। কর্নেল অলি আহমদ বীর বিক্রম জামাতের মিটিং উনি বক্তৃতা করার জন্য আসছেন গেস্ট হিসাবে। আমরা পাশাপাশি বসছিলাম প্রেস ক্লাবে। উনি অনেক লম্বা ইতিহাস বলতেছিলেন আর কি। কাজেই এবং উনি তো বক্তৃতা করছেন 15 মিনিট, মানে এই টাইপের অনুষ্ঠান 15 মিনিট বক্তৃতা করতে অনেক সময় আসলে। উনি বক্তৃতা করছেন, একটা অংশ বক্তৃতা করছেন হলো জামাতের উপরে, আর একটা অংশ বক্তৃতা করছেন ওই সময় ওনারা কিভাবে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা কিভাবে হলো, কিভাবে সারা দেশের যুদ্ধ হলো, ইত্যাদি ইত্যাদি। উনি তো জিয়াউর রহমান সাহেবের একেবারে ঘনিষ্ঠ সহচর ছিলেন। সম্মানিত সুধীজন, আমি যে কথা বলার জন্য এই কথাটা বলছি, আমি এটা বিশ্বাস করি যে আমরা সবাই মিলেই আমরা বাংলাদেশি। এই দেশ আমার, আপনার, আমাদের সবার। সুতরাং এই দেশকে আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চাই এবং যার যে অধিকার আমরা সেই অধিকার তাদেরকে দিতে চাই। মুক্তিযোদ্ধারা জাতির অহংকার, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের যত অধিকার আছে এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আপনাদের সাথে লড়াই করে যাবো ইনশাআল্লাহ, এবং এটা উল্লাপাড়ায় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমার দিক থেকে 100% আমাকে আপনাদের পাশে পাবেন, আমি আপনাদের পাশে থাকব। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা কেন অভাবে থাকবে, মুক্তিযোদ্ধাদেরকে কেন দুমুঠো খাবার পরিধানের জন্য অন্যের কাছে হাত পাততে হবে, মুক্তিযোদ্ধাদেরকে কেন ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে। তারা দেশের জন্য জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। সরকারের উচিত
এখনো যে সকল মুক্তিযোদ্ধারা জীবিত আছেন এদের পুনর্বাসনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে উল্লাপাড়ায় আমাদের যা কিছু করার প্রয়োজন আছে আমরা করব ইনশাআল্লাহ। এই জন্য আমার ইউনো সাহেব আছেন, আমাদের পিআইও সাহেব আছেন, এখানে সরকারি কর্মকর্তারা আছেন, ওসি সাহেব আছেন, যার যতটুকু করার সুযোগ আছে আমরা সবাই মিলে মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন শুধু নয়, একটি স্বস্তিকর জীবন যাপনের জন্য, শান্তিময় জীবন যাপনের জন্য, নিরাপদ জীবন যাপনের জন্য, এই বয়সে মানুষের যা প্রয়োজন সেই প্রয়োজন পূরণের জন্য আমরা সবাই মিলে কাজ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আমাকে আপনারা সবসময় পাশে পাবেন, আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যাদের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, এই স্বাধীনতাকে অরক্ষিত রাখার জন্য আমরা যারা জীবিত আছি, এখনো শক্তি সামর্থ্য যাদের আছে, আপনারা যারা এখনো আছেন, আমরা সবাই মিলেই এই স্বাধীনতাকে অরক্ষিত করার জন্য, এই স্বাধীনতাকে আরো সীসা ঢালা প্রাচীরের বন্ধনে আবদ্ধ করার জন্য গোটা জাতিকে আমরা সবাই মিলেই কাজ করে যাব ইনশাআল্লাহ। এটাই হোক স্বাধীনতা ও জাতীয় দিবসের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করে আবারও আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।